গল্পের শুরুতেই আমরা ইয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই। ইয়ান দেখতে সাধারণ মানুষের মতো হলেও ইয়ান কিন্তু মোটেও সাধারণ নয়। সে একজন ভ্যাম্পায়ার আর তার পরিবার নিয়ে সে মানুষদের সাথে এই পৃথিবীতেই বসবাস করে। যাই হোক, আজকে যখন সে বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল তখন হাই স্কুলের দুটি মেয়ে ইয়ানের সৌন্দর্য দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে, দেখ এই মেয়েটা কত সুন্দরী। তখন অন্য একটি মেয়ে বলে ওঠে, আমি বইয়ে পড়েছিলাম ভ্যাম্পায়ার মেয়েরা নাকি অনেক সুন্দরী হয়। তাদের এসব কথা আবার ইয়ান শুনে ফেলে আর সে মেয়েগুলোকে বলতে থাকে, আমি সত্যি একজন ভ্যাম্পায়ার। ইয়ানের এই কথাটা শুনে মেয়েগুলো ভাবে সে হয়তোবা তাদের সঙ্গে মজা করেই এমনটা বলছে, এই জন্য তারা ইয়ানের কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে যায়। তবে তখনই ইয়ান আমাদেরকে বলতে থাকে, আপনারা যা শুনেছেন সেটা কিন্তু সত্যি, অর্থাৎ আমি কিন্তু আসলেই ভ্যাম্পায়ার। কিন্তু সিনেমা বা বইয়ের ভ্যাম্পায়ারদের সাথে বাস্তবে ভ্যাম্পায়ারের অনেক পার্থক্য রয়েছে। সিনেমার ভ্যাম্পায়াররা বাহিরে বের হতে পারে না, তাদের শরীর রোদে পুড়ে যায়, কিন্তু তাদের থেকে আমরা অনেক বেশি পাওয়ারফুল। আরেকটা বিষয় হচ্ছে ভ্যাম্পায়াররা মানুষকে মেরে তাদের রক্ত খেয়ে ফেলে, কিন্তু আমরা কারো রক্ত খাই না। আমরা বেঁচে থাকার জন্য একজন মানুষকে স্পর্শ করে তার শরীরের ভিতরে থাকা এনার্জি নিজেদের ভিতরে চুষে নেই। এভাবে আমাদের এনার্জি যখন শেষ হয় তখন আমরা অন্য আরেকজন মানুষকে খুঁজে তাকে স্পর্শ করি। যাই হোক, তারপর ইয়ান বই কেনার জন্য একটি লাইব্রেরিতে আসে। বই কেনার পর সে যখন বাহিরে বের হচ্ছিল তখনই সে একটা ছেলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, যার ফলে ইয়ানের হাতে থাকা বইগুলো নিচে পড়ে যায়। এদিকে ছেলেটার হাতে থাকা বইগুলো নিচে পড়ে যায়। তারপর তারা তাদের বইগুলো ওঠানোর সময় ইয়ানের হাতের সাথে ছেলেটার হাতের স্পর্শ লেগে যায়। এতে করে ইয়ান অনেকটাই এনার্জি ফিল করে। এমনকি এই ছেলেটার এনার্জি ইয়ানের কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এর আগে কোনোদিনই কারোর এনার্জি তার কাছে এতটা ভালো লাগেনি। এই জন্য সে এই ছেলেটার সাথে আরো একবার হ্যান্ডশেক করতে চায়, যাতে করে সে আরো ভালোভাবে তার এনার্জিটা নিজের মধ্যে নিতে পারে। কিন্তু ছেলেটা ইয়ানের সাথে হ্যান্ডশেক করতে চাচ্ছিল না। এখানে ইয়ান ছেলেটাকে রিকোয়েস্ট করে, কিন্তু ছেলেটা ইয়ানকে ফালতু একটা মেয়ে ভেবে এখান থেকে চলে যায়। আর এই ছেলেটার নাম হচ্ছে ফ্যাং, আর সেই হলো আমাদের গল্পের হিরো। ফ্যাং পেশায় একজন লেখক ছিল, তার লেখা অল্প সময়ের ভিতরেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর আজকে ফ্যাং তার বই প্রকাশকের সাথে দেখা করার জন্য এখানে এসেছিল। এখানে প্রকাশক তাকে জানায়, তোমাকে আরো বেশি করে বই লিখতে হবে। তোমার লেখা 3টা বই গত বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। লাইব্রেরিতে তোমার বই থাকা মানে হুড় হুড় করে বিক্রি হয়ে যাওয়া। আর আমি তোমার জন্য একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছি, তোমার সেখানে অ্যাটেন্ড থাকতে হবে। ফ্যাং বলে, আমার এত মানুষের মধ্যে ভালো লাগে না, আমি সেখানে আসতে পারবো না। আসলে ফ্যাং এর নাইসোফোবিয়া নামের একটা রোগ ছিল। এই রোগে আক্রান্ত থাকা ব্যক্তিরা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তারা বাইরের কোনো মানুষকে ভুল করে টাচ করে ফেললেও অনেকবার হাত পরিষ্কার করে। এক কথায় বলতে গেলে তারা বিন্দু পরিমাণ ময়লাও সহ্য করতে পারে না। এই জন্য ইয়ানের সাথে হাতের টাচ লাগায় সে অনেক ঘাবড়ে গিয়েছিল। এমনকি সে ইয়ানের সাথে হ্যান্ডশেকও এই কারণেই করেনি। আর এখন প্রকাশকরা তাকে বলছে ওই প্রেস কনফারেন্সে তাকে সম্মাননা দেওয়া হবে। কিন্তু সম্মাননা কথা শোনার পরও ফ্যাং সেখানে যেতে রাজি হচ্ছিল না, কারণ সে এত মানুষের মাঝে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। এদিকে ইয়ানকে দেখানো হয় সে তার বাড়িতে এসেছে। এখানে সে তার বাবার সঙ্গে অনেক ঝগড়া করে। তবে এটা আজকে নতুন কোনো বিষয় না, ইয়ানের সাথে তার বাবার প্রায় এরকম ঝগড়া হয়। আর আজকে ঝগড়া এত বেশি হয়ে গিয়েছিল যে ইয়ান রাগ করে তার বাড়ি ছেড়ে অন্য একটি বাড়িতে থাকার জন্য ওঠে। যাই হোক, পরের দিন ইয়ানের বোন ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। এখানে সে ইয়ানকে বলে, বাবা তোমার উপর অনেক বেশি রেগে রয়েছে। ইয়ান বলে, আমার তাতে কিছুই যায় আসে না। তার বোন তাকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু ইয়ান কিছুতেই যায় না। এই কারণে তার বোন এখান থেকে চলে যায়। ইয়ানের বোন চলে যাওয়ার পর তার কাছে কিছু পার্সেল আসে। এখানে থাকা পার্সেলগুলো দেখে ইয়ান বুঝতে পারে এই পার্সেলগুলো তার না, পার্সেলগুলো হলো তার পাশের বাসার। ভুল করে ডেলিভারি ম্যান তার বাসায় এগুলো দিয়ে গিয়েছে, এই জন্য সে পার্সেলগুলো দেওয়ার জন্য পাশের বাসায় আসে। কিন্তু এখানে দেখা যায় ইয়ানের পাশের বাসায় আর কেউ নয়, বরং ফ্যাংই ছিল। আর এখন এখানে ফ্যাংকে দেখে ইয়ান তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। এদিকে ফ্যাং ভাবতে থাকে ইয়ান হয়তো তাকে ফলো করতে করতে তার বাসা পর্যন্ত চলে এসেছে। কিন্তু ইয়ান বলে, তোমার বাসার কিছু পার্সেল ভুল করে আমার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই জন্যই আমি পার্সেলগুলো দেওয়ার জন্য এখানে এসেছি। ফ্যাং বলে, পার্সেলগুলো দরজার পাশে রেখে দাও। তারপর ইয়ান যখন পার্সেলগুলো দরজার পাশে রেখে দেয় তখন ফ্যাং দরজা খুলে তার দরজাটাকে পরিষ্কার করতে শুরু করে, যাতে করে তার দরজায় কোনো রকম জীবাণু না থাকে। যাই হোক, পরের দিন আমরা
ইয়ানকে মডেলিং এর কাজ করতে দেখতে পাই। আসলে ইয়ান ফটোশুটের কাজ করে। এরপর রাতের বেলা ইয়ান তার ফ্রেন্ডদের সাথে পার্টিতে আসে। এখানে এসে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তারপর সে অনেক মাতাল হয়ে বাড়ি ফিরে, যার ফলে সে তার বাসায় না এসে ফ্যাং এর দরজার সামনে মাতলামি করতে শুরু করে। এমনকি অনেক জোরে জোরে ফ্যাংকে দরজা খুলতেও বলে। এদিকে ফ্যাং তো এসব দেখে অনেক বিরক্ত ফিল করে। সে দরজাটাও খুলতে চাইছিল না, কিন্তু ইয়ান তার দরজার সামনে এত জোরে জোরে সাউন্ড করছিল যার ফলে সেখানে লোক জড়ো হয়ে যাবে। এইসব ভেবে ফ্যাং এসে দরজাটা খোলে, আর দরজা খোলার সাথে সাথে ইয়ান অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়ানের এই অবস্থা দেখে ফ্যাং কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এখানে ইয়ান তো তাকে স্পর্শ করতেও চাইছিল না, কারণ তার হাতে যদি ময়লা লেগে যায়। এই জন্য সে এবার হ্যান্ড গ্লাভস পরে ইয়ানকে ভিতরে নিয়ে যায়। পরের দিন সকালে ইয়ানের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে তাকে অনেকগুলো নিউজ পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, যেটা অনেক বেশি হাস্যকর ছিল। আসলে ফ্যাং এমনটা করেছে যাতে করে তার ফ্লোরে কোনো জীবাণু না লাগে। যাই হোক, তখনই ফ্যাং তার কাছে আসে আর বলে, তুমি কি জানো আমি তোমাকে আমার রুমে কেন নিয়ে এসেছি? ইয়ান বলে, কেন? ফ্যাং বলে, কারণ তুমি আমার রুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, আর সেখানে যদি তুমি এভাবেই পড়ে থাকতে তখন অন্য কেউ এসে তোমাকে দেখতো আর অ্যাম্বুলেন্সকে কল দিত। এমনকি আমার রুমের সামনে অনেক মানুষ জড়ো হয়ে যেত, আর জানি না কত মানুষের ময়লা আমার দরজায় লাগতো। এইসব ভেবে আমি তোমাকে আমার রুমের ভিতরে নিয়ে এসেছি। তখনই ইয়ানের কাল রাতের কথা মনে পড়ে, যে সে ফ্যাং এর রুমের সামনে এসে কিভাবে মাতলামি করছিল। এইসব মনে পড়তে সে ফ্যাং এর কাছে ক্ষমা চায়, আর ক্ষমা চাইতে চাইতে সে ফ্যাং এর রুমের ফ্লোরে টাচ করতে থাকে। এটা দেখে ফ্যাং তো বলে ওঠে, তুমি আমার ফ্লোরে টাচ করবে না, তোমার হাতে অনেক জীবাণু। ফ্যাং এর এরকম আজব ব্যবহার দেখে ইয়ানও বুঝে যায় যে ফ্যাং এর ফোবিয়া রোগ আছে। আর এখন দুষ্টু ইয়ান ইচ্ছে করে ফ্যাং এর রুমের সবগুলো জিনিসকে টাচ করতে শুরু করে। এদিকে ফ্যাং তো তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ান তো কোনোভাবেই থামে না। সে দৌড়ে দৌড়ে সবকিছু টাচ করতে শুরু করে। ফ্যাং বলে, অনেক হয়েছে, এখন দয়া করে আমার বাসা থেকে চলে যাও। এবার ইয়ানের মাথায় আরো দুষ্ট বুদ্ধি আসে, আর সে হঠাৎ করেই ফ্যাং এর শরীরে টাচ করে সেই একটা দৌড় মারে, যাতে করে ফ্যাং তাকে ধরতে না পারে। এদিকে ইয়ানের টাচ লাগার কারণে ফ্যাং এর গা তো একদম ঘিনঘিন করতে শুরু করে। যাই হোক, এদিকে ইয়ান আবার নিজের রুমে এসে অনেক খুশি ছিল, কারণ ফাইনালি সে আবারও ফ্যাংকে টাচ করতে পেরেছে। অন্যদিকে তো ফ্যাং ইয়ানের এরকম ব্যবহারের জন্য অনেক বিরক্ত ছিল, এমনকি সে তার পুরো রুম আবারও পরিষ্কার করতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়ান তার বোনের সাথে দেখা করতে এসেছে। এখানে সে তার বোনের কাছে ইনসোফোবিয়ার ব্যাপারে জানতে চায়। আসলে ইয়ানের বোন পেশায় একজন ডক্টর ছিল। এখানে তার বোন বলে, ফোবিয়া রোগটা আস্তে আস্তে ঠিক করা সম্ভব, কিন্তু এজন্য রোগীকেও নিজে থেকে ঠিক হওয়ার চেষ্টা করতে হবে। সবার প্রথমে তো রোগীর মন থেকে জীবাণুর ভয়টাকে দূর করতে হবে। তারপর এখান থেকে যখন বাহিরে বের হয়, তখন কাকতালীয়ভাবে সে ফ্যাং এর সামনে পড়ে যায়। এর রাস্তা দিয়ে তখন ফ্যাংও যাচ্ছিল। এখানে ফ্যাং তাকে দেখে বলে, তুমি কি আমাকে ফলো করছো নাকি? যদি ফলো করো তাহলে কিন্তু ভালো হবে না। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমাকে একদমই ফলো করবে না। তুমি তো দেখছি অনেক খারাপ একটা মেয়ে। সেদিন তুমি আমার রুমের অনেক খারাপ অবস্থা করে দিয়েছিলে, আর আজকে আমার পিছু করছো। আর যদি পিছু করো তাহলে কিন্তু আমি পুলিশকে কল দিব। এসব বলে ফ্যাং তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। এদিকে ইয়াং তো ভাবতে থাকে, ছেলেটা এরকম কেন? তার কি কোনো কমন সেন্স নেই? যাই হোক, তারপর ফ্যাং তার বই প্রকাশকের বিল্ডিং এ আসে। এখানে আবার ফ্যাং এর পিছু আরেকটা মেয়ে লাগে, আর এই মেয়েটার নাম হলো জাও। আর জাও কিন্তু একটা ভাম্পায়ার মেয়ে ছিল। আসলে সে ফ্যাংকে তার পরবর্তী শিকার হিসেবে সিলেক্ট করেছে। এদিকে ইয়ান লাইব্রেরি থেকে কিছু বই কিনতে এসেছিল। অন্যদিকে ফ্যাংও অনেক ইম্পর্টেন্ট একটা বই নিতে এখানে এসেছিল, কিন্তু তার সাথে সাথে জাও নামের সে মেয়েটাও এখানে চলে এসেছিল। সে যখনই ফ্যাংকে টাচ করে তার এনার্জিটা নিজের মধ্যে নিতে যাচ্ছিল, তখনই সেখানে ইয়ান এসে তার হাতটা ধরে ফেলে। এমনকি সে ফ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, ওর হাতে অনেক জীবাণু রয়েছে, সে জীবাণুর হাতে তোমাকে স্পর্শ করতে চাইছিল। এটা দেখে ফ্যাং তো আর কথা না বাড়িয়ে চুপচাপ এখান থেকে কেটে পড়ে। এদিকে ইয়ান মেয়েটাকে তো সাহায্য করতে থাকে। তারপর এই মেয়েটা যখন এখান থেকে বাইরে আসে, তখন তার সামনে কিছু লোক এসে পড়ে, আর তারা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে ইয়ান আর ফ্যাংকে দেখানো হয় তারা একসাথে বাড়ি ফিরছিল। এখানে ইয়ান ফ্যাং এর সাথে কথা বলার চেষ্টা করে, সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, কিন্তু ফ্যাং তাকে বলে, তুমি অনেক অদ্ভুত একটা মেয়ে, আমি বুঝি না তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তুমি সবসময় এরকম উল্টাপাল্টা কাজ কেন করো? আমি লাইব্রেরিতে লস্ট অফ ইমোশন নামের বইটা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তোমার আজব ব্যবহারের জন্য আমি সে বইটা না নিয়ে চলে আসতে হয়েছে।
তারপর আমি আবারও লাইব্রেরিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ওই বইটা স্টক আউট হয়ে গিয়েছে। ওই বইটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তুমি সবসময় কোনো না কোনো ঝামেলা করো। ইয়ান বলে, আমি জানি না আমি তোমার সামনে কেমন আচরণ করি। আসলে আমি যখনই তোমার সামনে আসি তখনই অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই আর নিজের অজান্তে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলি। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, এই জন্য আমি তোমার সামনে আসলে একদম এলোমেলো হয়ে যাই। ইয়ানের মুখে এসব কথা শুনে ফ্যাং তো অনেকটাই অবাক হয় আর তাকে বলে, বুঝতে পেরেছি তোমার মাথায় আসলেই সমস্যা আছে। এই বলে সে চলে যেতে চায়। তখনই ইয়ান তাকে আটকানোর চেষ্টা করে। ফ্যাং বলে, তোমার পাগলামি দেখার সময় আমার নেই। এই বলে ফ্যাং ইয়ানকে ইগনোর করে এখান থেকে চলে যায়। কিন্তু বাসায় আসলে দেখা যায় ফ্যাং নিজের অজান্তে ইয়ানের কথা ভাবতে থাকে। কোনোভাবেই সে ইয়ানকে নিজের মাথা থেকে সরাতে পারছিল না। যখন সে টিভি চালু করে তখনও সে দেখতে পায় সব চ্যানেলেই অনেক রোমান্টিক ড্রামা চলছিল। এসব কিছু দেখে সে আরো বেশি ইয়ানকে মিস করতে থাকে। অন্যদিকে দেখা যায় জাওকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, কারণ তারা জানতো যাও একটা ভ্যাম্পায়ার, এই জন্যই তারা তাকে কিডন্যাপ করেছে। আর তার উপর তারা এখন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিল। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালে ইয়ান ফ্যাংকে একটা বই দেখিয়ে বলে, তুমি লস্ট অফ ইমোশন নামের এই বইটা খুঁজেছিলে তাই না? কালকে আমিও লাইব্রেরিতে গিয়েছিলাম কিছু বই কেনার জন্য, সেখান থেকে এই বইটা আমি কিনে এনেছি। এই বইটা নাকি তোমার অনেক প্রয়োজন, তাই ভাবলাম এই বইটা তোমাকেই দেওয়া যাক। তোমার কি এখন এই বইটা লাগবে? ফ্যাং বলে, তুমি কি আমাকে এই বইটা দিবে? তুমি কিন্তু আসলে অনেক ভালো একটা মেয়ে। ইয়ান বলে, এত প্রশংসা করা লাগবে না। যদি তুমি আমার সঙ্গে ঘোরাঘুরি করে সিনেমা দেখতে যাও তাহলে আমি তোমাকে এই বইটা দিব। ইয়ানের এই কথাটা শুনে ফ্যাং অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই মেয়েটার আসলেই সমস্যাটা কোথায়। কিন্তু ফ্যাং এর যেহেতু এই বইটার প্রয়োজন ছিল তাই সে ইয়ানের সাথে মুভি দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর ঘুরতে এসে ফ্যাং ইয়ানের কাছে বইটা চায়। তখন ইয়ান বলে, মাস শেষ হওয়ার আগে কি বেতন দিয়ে দিব নাকি? আগে আমার সঙ্গে সিনেমা দেখতে চলো, তারপর আমরা একসাথে খাবো, আর তারপরে আমি তোমাকে বইটা দিব কিনা তা ভেবে দেখবো। আর এখন বেচারা ফ্যাংকে তো বাধ্য হয়ে ইয়ানের সঙ্গে সিনেমা দেখতে আসতে হয়। সিনেমা হলে রোমান্টিক সিনেমা দেখে ইয়ান ফ্যাংকে টাচ করার চেষ্টা করে, কিন্তু ফ্যাং তাকে টাচ করতে দেয় না। তারপর সিনেমা শেষ হওয়ার পরে ইয়ান বলে, তুমি আমার সাথে আরো একটা সিনেমা দেখবে। ফ্যাং বলে, কিন্তু তোমার সাথে আমার একটা সিনেমা দেখারই কথা ছিল। আর এখন ইয়ান এটা মেনে নেয় আর সে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য চলে আসে। এখানে ইয়ান ফ্যাংকে ইমপ্রেস করার জন্য তার জ্যাকেটটা খুলতে চায়, কিন্তু ফ্যাং তাকে দেখে মোটো ইমপ্রেস হয় না, বরং তাকে বলে, তুমি তোমার জ্যাকেটটা পরে নাও, তা না হলে তোমার শরীরে জীবাণু ঢুকে যাবে। যা শুনে ইয়ান ওইবার তার জ্যাকেটটা পরে নেয়। কি আর করবে, তা না হলে তো ফ্যাং তাকে রেখে এখান থেকে চলেই যাবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারা যখন বাড়ি ফিরছিল তখন ইয়ান হঠাৎ করেই পড়ে যায়। আসলে ইয়ান কিন্তু ইচ্ছে করে এখানে পড়েছিল যাতে ফ্যাং তাকে ওঠায়, কিন্তু ফ্যাং বলে, এ কি, রাস্তার মাঝে হঠাৎ করে বসে পড়লে কেন? তাড়াতাড়ি ওঠো, বাড়ি যেতে হবে না? যার জন্য ইয়ানকে নিজে নিজে উঠতে হয়। বাড়ি এসে ফ্যাং ইয়ানকে বলে, সারাদিন অনেক বিরক্ত করেছো, দয়া করে এখন আমাকে বইটা দিয়ে দাও। তারপর ইয়ান নিজের রুমে গিয়ে সে বইটার 2টা লিসন ফ্যাংকে পাঠিয়ে দেয় আর ফ্যাংকে ফোন করে বলে, এই বইয়ের আরো 10টা অধ্যায় আছে, সেগুলো যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে আমার সাথে আরো 5 বার ঘুরতে যেতে হবে। এটা শুনে ফ্যাং ভাবতে থাকে, কি বেয়াদব মেয়ে, বলেছিল আজকে একসাথে ঘোরাঘুরি করলে বইটা দিয়ে দিবে, আর এখন কিনা অধ্যায় অধ্যায় করে দিচ্ছে। তারপর ফ্যাং তো সারা রাত ধরে ইয়ানের অদ্ভুত ব্যবহারের কথাগুলোই ভাবতে থাকে। এইসব ভেবে সে তো রাতে ঘুমাতেই পারছিল না। যাই হোক, পরের দিন ইয়ান তার মডেলিং এর ফটোশুটের জন্য আসে। এখানে ডিরেক্টর তাকে জানায়, আজকের ফটোশুটের জন্য আমাদের একজন হ্যান্ডসাম ছেলে লাগবে। তখন ইয়ানের ফ্যাং এর কথা মনে পড়ে। সে ফ্যাংকে ফোন করে জানায়, তোমাকে আমার সাথে ফটোশুট করতে হবে, তাহলে আমি তোমাকে ওই বইটার আরো 2টা অধ্যায় দিয়ে দিব। এটা শুনে ফ্যাংও রাজি হয়ে যায়, কারণ সে ওই বইটা পড়তে চায়। তারপর ফ্যাং যখন ফটোশুট করার জন্য আসে তখন সে এখানে অনেক মানুষকে দেখে একদম বিরক্ত হয়ে যায়। তখনই আবার তাকে বলা হয় সে যেন সোফায় গিয়ে শুয়ে পড়ে, ওইভাবে তাকে ফটোশুট করতে হবে। এটা শুনে ফ্যাং তো একদম ভয় পেয়ে যায়, কারণ এই সোফায় নিশ্চয়ই অনেক জীবাণু থাকতে পারে। এইসব ভেবে সে তো ফটোশুটই করতে চাইছিল না। তখনই ইয়ান তাকে বলে, তোমার কি ওই বইটা চাই? এটা শুনে ফ্যাং এবার বাধ্য হয়ে অনেক কষ্ট করে সোফার উপর শুয়ে পড়ে। এদিকে তখনই ইয়ান তার কাছে আসে। এইভাবেই ফটোশুট করা হচ্ছিল। এদিকে ইয়ান তো ফ্যাংকে এতটা কাছাকাছি পেয়ে তাকে টাচ করার লোভ কিছুতেই সামলাতে পারছিল না, আর সে তাকে যখনই টাচ করতে যাবে তখনই ফ্যাং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এদিকে ফ্যাং এর ধাক্কার কারণে ইয়ান তো তার গালে অনেক ব্যথা পায়।
তারপর সে আবারও ফ্যাংকে টাচ করার চেষ্টা করে, যেটা দেখে ফ্যাং বলে, তোমার কি মানুষের টাচ করার রোগ আছে নাকি? ইয়ান বলে, হ্যাঁ, তা না হলে আমি মরে যাব। ফ্যাং বলে, তুমি কি আবারও পাগলামি শুরু করেছো? থাকো তুমি, আমি চলে যাচ্ছি। এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা ইয়ান তার প্রমিস অনুযায়ী ফ্যাংকে আরো 2টো অধ্যা পাঠিয়ে দেয়। এদিকে ফ্যাং তার ঘরের বাইরে বাতাস খেতে এসেছিল। সে একটা বেঞ্চের উপরে বসেছিল, তখন তার দিকে একটা কুকুর আসে। এটা দেখে ফ্যাং তো অনেক ভয় পাচ্ছিল, আর সে অনেক কষ্ট করে নিজের মাইন্ডকে কন্ট্রোল করে। তবে তখনই তার মনে পড়ে তার মায়ের সাথে কাটানো ছোটবেলার ঘটনাগুলো। ছোটবেলায় সে খুব অল্প সময়ের জন্যই তার মাকে কাছে পেয়েছিল, তারপর তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তখনই এই কুকুরের মালিকটি এখানে চলে আসে, আর সে তার কুকুরটিকে এখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন ইয়ানকে দেখানো হয়, তাকে তার ম্যানেজার সেই দিন ফ্যাং এর সাথে তোলা ছবিগুলো দেখায়। তাদের দুজনের ছবিগুলো দেখে ইয়ানের অনেকটা ভালোই লাগে, এজন্য সে ফ্যাংকে ছবিগুলো দেখানোর জন্য নিয়ে আসে। এদিকে ফ্যাং ছবিগুলো দেখতে না চাইলেও ইয়ান তাকে অনেক জোর করে ছবিগুলো নিতে রাজি করে। তারপর যখন ফ্যাং ছবিগুলো দেখছিল তখন সে তো অনেক লজ্জা পাচ্ছিল, কারণ ছবিগুলোতে তাকে আর ইয়ানকে অনেক রোমান্টিক কাপলের মতো লাগছিল। যাই হোক, এদিকে ইয়ান তার বোনের সাথে দেখা করার জন্য আসে। এখানে ইয়ান তার বোনকে বলে, আমি অনেক দিন ধরে কারো থেকে এনার্জি নেইনি, আমি শুধুমাত্র ফ্যাং এর এনার্জি নিতে চাই, কিন্তু এই জন্য সবার আগে ফ্যাং এর মাঝে থাকা অসুখটা ঠিক করতে হবে, তা না হলে সে আমাকে টাচ করতে দিবে না। এখন তুমি আমাকে বলো, আমি কিভাবে ফ্যাং এর অসুখটা ঠিক করতে পারবো, আর যেভাবেই হোক আমি তাকে ঠিক করেই ছাড়বো। ইয়ানের বোন বলে, তুমি একটা কাজ করো, তুমি তাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে অনেক বেশি জীবাণু আছে, সেখানে নিয়ে গিয়ে তাকে বুঝাও এই জীবাণুগুলো আমাদের মতো ক্ষতি করবে না, কারণ মানুষের শরীরে এসব জীবাণুর সাথে লড়াই করার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তা না হলে কোনো মানুষই বেঁচে থাকতে পারতো না। আর তাকে যদি এসব বোঝাতে পারো তাহলেই ফ্যাং এর অসুখটা আস্তে আস্তে সেরে যাবে। তারপর ইয়ান ফ্যাং এর কাছে আসে আর বলে, তোমার কি এই বইয়ের বাকি অধ্যায়গুলো লাগবে? তোমার যদি সেগুলো লাগে তাহলে আমার সঙ্গে কালকে তোমাকে একটি জায়গায় যেতে হবে। আর বেচারা ইয়াং এর আর কি করার আছে, সে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় ফ্যাং বাধ্য হয়ে ইয়ানের সাথে ঘুরতে যাচ্ছে, আর ইয়ান তাকে নিয়ে একটি খোলা রাস্তায় চলে আসে। এখানে থাকা ঘোড়াকে ইয়ান খাবার খাওয়াতে বলে, আর এখন ফ্যাং বাধ্য হয়ে এই কাজটাও করে। তারপর সে ফ্যাংকে একটা খরগোশের ঘরে নিয়ে আসে, আর এখানে তাকে রেখে সে বাহির থেকে লক করে দিতে চায়। তখন ফ্যাং অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ইয়ানকে ধাক্কা মেরে বাহিরে বের হয়ে আসে। বাহিরে আসার সময় ফ্যাং ইয়ানকে স্পর্শ করে, এই জন্য ইয়ান অনেক খুশি হয়, কারণ সে অনেকদিন পর ফ্যাং এর শরীর থেকে এনার্জি পেয়েছে। তারপর ফ্যাং একা একা চলে যাচ্ছিল, ইয়ান তার পিছু পিছু আসছিল। ফ্যাং তখন বলে, তুমি সবসময় আমার সাথে এমন পাগলামি করো। ইয়ান বলে, সবার জীবনে একটা স্পেশাল মানুষ থাকে যার সাথে মেয়েরা অনেক পাগলামি করে, আর আমার জীবনে সেই স্পেশাল মানুষটা হচ্ছে তুমি। তখনই পিছন থেকে একটা ছোট বাচ্চা এসে ফ্যাং এর পা জড়িয়ে ধরে। এটা দেখে ফ্যাং ভাবে এটাও নিশ্চয়ই ইয়ানের কাজ। এদিকে এ বাচ্চাটা মা মা বলে কাঁদতে থাকে আর বলে, আমি আমার মায়ের কাছে যাব। তখন ফ্যাং এর তার মায়ের কথা মনে পড়ে যায়, সেও একদিন তার মায়ের কাছে যাওয়ার জন্য এইভাবেই কান্না করত। ঠিক তখনই সেখানে বাচ্চাটার মা চলে আসে, আর তিনি তার বাচ্চাকে খুঁজে পেয়ে একদম জড়িয়ে ধরে। আসলে বাচ্চাটি তার মায়ের সাথে এখানে ঘুরতে এসেছিল, কিন্তু ঘুরতে এসে সে হারিয়ে যায়, আর এখন বাচ্চাটি তার মাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। এসব কিছু দেখে ফ্যাংও তার নিজের মাকে অনেক মিস করছিল। এখানে সে তো অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। তারপর ফ্যাং আর ইয়ান বাড়িতে ফিরে আসে। বাসায় এসে ফ্যাং তার সৎ মায়ের কথাই ভাবছিল। তার সৎ মাকে সে মা বলে ডাকতো না, এই জন্য তার সৎ মা তাকে অনেক বকাবকি করত। আসলে ফ্যাং এর মা চলে যাওয়ার পর ফ্যাং এর বাবা আরেকটা বিয়ে করেছিল, কিন্তু ফ্যাং তাকে কোনোদিনই মেনে নিতে পারেনি। যাই হোক, পরের দিন ইয়ান ফ্যাংকে একটা গোল্ডফিশ গিফট করে। এটা পেয়ে ফ্যাং অনেক খুশি হয়, কারণ সে কারোর কাছ থেকে এরকম স্পেশাল গিফট কখনোই পায়নি। জীবনে প্রথমবার এরকম সুন্দর একটা উপহার পেয়ে ফ্যাং তার কাছে এটাকে যত্ন করে রেখে দেয়। তারপর থেকে সে এই ফিশটার অনেক খেয়াল রাখে, এমনকি এই গোল্ড ফিশের কিছু হলে সে ইন্টারনেটে সার্চ করে অথবা বই পড়ে সব সমস্যার সমাধান করে। তাছাড়া সে মাঝে মাঝে ইয়ানকেও মেসেজ করে বলে, আমার গোল্ড ফিশের একটা সমস্যা হয়েছে, আমি এখন কি করব। এসব দেখে ইয়ান তো একদম অবাক হয়ে যায়, কারণ ফ্যাং নিজে থেকে তার সাথে কোনোদিনই যোগাযোগ করেনি। সে কিনা আজকে শুধুমাত্র একটা ছোট্ট মাছের জন্য নিজে থেকে ইয়ানকে কল দিচ্ছে। যাই হোক, তারপর একদিন সে ইয়ানকে ফোন করে জানায়, আমি গোল্ড ফিশটাকে সমুদ্রে
ছেড়ে দিব, যাতে করে সে আরো ভালোভাবে বাঁচতে পারে। তুমিও আমার সাথে চলো। ফ্যাং তাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে এটা শুনে ইয়ান এবার অনেক খুশি হয়ে যায়। কিন্তু পরের দিন দেখা যায় সে ফিশটা মারা গিয়েছে, এই জন্য ফ্যাং এর অনেক মন খারাপ হয়। তখনই ইয়ান তার কাছে এসে অনেক বুঝায় আর বলে, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে আবারও গোল্ডফিশ গিফট করব। তারপর সে তাকে তার সাথে একটি বারে নিয়ে আসে। এখানে ফ্যাং আজকে জীবনে প্রথমবার ড্রিঙ্ক করে। ইয়ান বলে, আচ্ছা তুমি ওই বইটা পড়ার জন্য এত পাগল কেন? কি আছে ওই বইটাতে? ফ্যাং বলে, কারণ ওই বইটা আমার মা লিখেছে, আর তিনি ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ আমার বাবার সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল। কিন্তু মা চলে যাওয়ার পর আমার বাবা আবারও বিয়ে করে, আর সৎমা আমাকে অনেক বকা দিতেন আর সবসময় বলতেন, তুমি এসব ময়লা নিয়ে খেলা করো কেন? তুমি তো দেখছি অনেক অপরিষ্কার একটা ছেলে। এরকম ময়লা নিয়ে খেলা করার কারণেই তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর থেকে ফ্যাং সবসময় অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শুরু করে। সে ভাবতো সে পরিষ্কার থাকলে হয়তো তার মা আবারও তার কাছে ফিরে আসবে, এই জন্য সে সবসময় ময়লার জীবাণু থেকে দূরে থাকে। আর তখন থেকে সে এরকম করতে করতে এখন সে অপরিষ্কার একদমই সহ্য করতে পারে না। আর ছোটবেলার ওই অভ্যাসটা এখন তার অসুখে পরিণত হয়েছে, যার নাম নাইসোফোবিয়া। এইসব কথা বলার সময় ফ্যাং তার মাকে অনেক মিস করে আর সে ইমোশনাল হয়ে পড়ে, যা দেখে ইয়ান তাকে সামলিয়ে বাড়িতে নিয়ে আসে। তারপর সে তাকে বেডে শুয়ে দেয়। এখানে ইয়ানের তো ফ্যাংকে টাচ করার খুবই ইচ্ছা করে আর ভাবে সে 10 সেকেন্ডের জন্য হলেও ফ্যাংকে টাচ করবে। তারপর সে ফ্যাংকে টাচও করে, কিন্তু সে সহজেই ফ্যাংয়ের কাছ থেকে তার হাতটা সরাতে পারছে না। কিন্তু অনেক কিছু ভেবে সে যখন অনেক কষ্ট করে তার হাতটা সরাতে যায়, তখনই ফ্যাং নিজে থেকে তার হাতটা ধরে ফেলে আর ইয়ানকে দূরে যেতে দেয় না। তার পরের দিন সকালে ফ্যাং যখন ঘুম থেকে ওঠে, তখন কাল রাতের বিষয়টা নিয়ে সে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ কাল রাতে কি হয়েছে তার কিছুই মনে পড়ছিল না। তখনই সে দেখতে পায় ইয়ান তাকে বইয়ের আরো 4টা পার্ট পাঠিয়ে দিয়েছে। এমনকি সে লিখে দিয়েছে, কাল রাতে আমরা অনেক মজা করেছি, তুমি আমাকে অনেক খুশি করেছো। এটা শুনে ইয়ান তো এবার চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে ইয়ানকে খুশি করলো। কাল রাতে সে ইয়ানের সাথে ভুলভাল কিছু করে ফেলেনি তো? এইসব কিছু ভেবে সে তো ইয়ানের সামনে যেতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, আর এখন এর কারণে সে ইয়ানকে এড়িয়ে চলতে শুরু করে। তারপর একদিন ইয়ান তার বোনের সাথে কথা বলার জন্য আসে, আর এখানে সে তার বোনকে বলে, তুমি জানো আমি ফ্যাংকে কতটা পছন্দ করি, কিন্তু সে সবসময় আমাকে ইগনোর করছে। এটা শুনে তার বোন বলে, যেহেতু সে তোমাকে ইগনোর করছে তাই তোমার উচিত তাকে ভুলে যাওয়া। কিন্তু ইয়ান তার বোনের কথা কোনো পাত্তা দেয় না। যাই হোক, তারপর ইয়ান ভাবে সে যেভাবেই হোক ফ্যাংকে তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিবে। এখানে সে ভাবে কিভাবে সে ফ্যাংয়ের মায়ের সাথে যোগাযোগ করবে। হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসে, আর সেটা হলো তার কাছে ফ্যাংয়ের মায়ের লেখা যে বইটি আছে সেখানে তো লেখকের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। আর এখন এটা মনে পড়তে সে ফ্যাংয়ের মাকে একটা মেল করে তার সঙ্গে দেখা করতে, কিন্তু ফ্যাংয়ের মা তাকে কোনো রিপ্লাই দেয় না, এই জন্য তার মনটা অনেক খারাপ ছিল। এদিকে ফ্যাংকে দেখা যায় সেও মন খারাপ করে বসেছিল, কারণ বেশ কিছুদিন ধরে সে ইয়ানের সাথে কথা বলছিল না। আর সে এখন অনেক ভেবেচিন্তে ওই বইয়ের বাহানা দেখিয়ে ইয়ানের সঙ্গে দেখা করার প্ল্যান করে। তারপর তারা দেখা করার জন্য আসে। এখানে সে ফ্যাং ইয়ানকে ধন্যবাদ দেয় তাকে বইগুলো দেওয়ার জন্য। ইয়ান তখন বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে, ওই দিন রাতে তো তুমি আমাকে অনেক খুশি করেছো। এই কথাটা শুনে ফ্যাং এর সন্দেহ তো আরো বেড়ে যায় আর ভাবতে থাকে যে সে আসলে ওই দিন রাতে কি করেছিল। যাই হোক, এভাবে আরো কিছুদিন কেটে যায়। আরেকদিন হঠাৎ করে ইয়ানের কাছে ফ্যাং এর মায়ের রিপ্লাই আসে। এটা দেখে ইয়ান তো অনেক খুশি হয়ে যায়। তারপর সে ফ্যাং এর কাছে আসে আর তাকে বলে, তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আমি রেডি করেছি। ফ্যাং তো প্রথমে তার সাথে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু ইয়ান ফ্যাংকে রাজি করিয়ে নেয়। পরের দিন সে ফ্যাংকে তার মায়ের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসে। আসলে সেদিন সে ফ্যাং এর মাকে ইমেল করে বলেছিল সে তার সাথে দেখা করতে চায়। তারপর যখন ফ্যাং এর মা রিপ্লাই দিয়েছিল তখন ওনাকে ফ্যাং এর সাথে দেখা করাতে সে রাজি করিয়েছিল। আর এত বছর পর ফ্যাং তার মাকে দেখে একদম অবাক হয়ে যায়। এখানে ফ্যাং তার মাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কেন ছেড়ে গিয়েছিলেন? ফ্যাং এর মা বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তোমার বাবা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে আর আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এই জন্য আমাকে বাধ্য হয়ে তোমাকে ছেড়ে চলে আসতে হয়েছিল। তাছাড়া আমি তোমাকে আমার সাথে নিয়ে যাইনি কারণ আমি চাইনি তুমি আমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরো। তোমার ভালোর জন্য আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে গিয়েছিলাম, আর এ লজ্জার কারণে আমি আর কখনোই তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি। এখন আমি তোমার সামনে আসতে লজ্জা পাচ্ছি, কিন্তু ইয়ান আমাকে তোমার সঙ্গে দেখা করানোর জন্য রাজি করিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মায়ের ভালোবাসা কখনোই দিতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু তোমাকে আসলেই অনেক ভালোবাসি। এসব কথা শুনে ফ্যাং মন খারাপ করে এখান থেকে চলে আসে। তারপর ফ্যাং মনে মনে ভাবে, আমাকে ভালোবাসার কেউই নেই, আমাকে
কেউই ভালোবাসে না। তখনই তার ইয়ানের কথা মনে পড়ে। কেন জানি তার এখন মনে হচ্ছে যে ইয়ান তাকে অনেক ভালোবাসে। তাই সে ইয়ানের সাথে দেখা করার জন্য একটা ব্রিজের কাছে আসে। এখানে ফ্যাং তাকে বলে, তোমাকে ধন্যবাদ জানানোর মতো আমার কাছে কিছুই নেই। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমার মাকে আমার সাথে দেখা করিয়ে দিয়েছো। তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে। তাছাড়া তুমি আমার রোগটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছো। এখন থেকে আমিও ঠিক হওয়ার চেষ্টা করব। এসব শুনে ইয়ান ভাবতে থাকে ফ্যাং অবশ্যই তাহলে ঠিক হওয়ার চেষ্টা করছে। তাই সে ছুটে গিয়ে ফ্যাং এর হাত ধরার চেষ্টা করে। কিন্তু ফ্যাং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি এখনই ঠিক হয়ে গেছি নাকি? ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার সাথে মিশে গেছে। এটা কি এত সহজে চলে যাবে? একটু সময় তো অবশ্যই লাগবে। যাই হোক, পরের দিন ইয়ানের ফটোশুটের জন্য তাকে একটা আইল্যান্ডে আসতে হয়। তারপর যখন সে জঙ্গলের ভিতরে আসে, এখানে সে বিশ্রাম করার জন্য একটি গাছের নিচে বসে। তখনই কেউ একজন এসে তাকে অজ্ঞান করে তার ব্লাড স্যাম্পল নিয়ে নেয়। এদিকে ইয়ানকে সবাই খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এই জন্য তারা বাধ্য হয়ে ইয়ানকে সেখানে রেখেই চলে আসে। এদিকে ফ্যাং জানতে পারে যে ইয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই জন্য সবাই ইয়ানকে আইল্যান্ডে রেখেই ফিরে এসেছে। এটা শুনে ফ্যাং ওই আইল্যান্ডে চলে আসে আর জঙ্গলের ভিতরে ইয়ানকে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে সে ইয়ানকে খুঁজেও পায়। এখানে সে তো ইয়ানকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর তারা দুজনে মিলে এই আইল্যান্ডে কিছুটা সময় পার করে। এখানে তাদের অনেক ভালো একটা সময় কাটে। যাই হোক, আইল্যান্ড থেকে ফিরে আসার পর থেকে ফ্যাং নিজে থেকে ইয়ানের সাথে অনেক জায়গায় ঘোরার জন্য আসে। আর সে ইয়ানকে কথা দেয় যে তার অসুখটা যেভাবেই হোক সে ঠিক করার চেষ্টা করবে। এমনকি ইয়ানের কথা মতো সে ট্রিটমেন্টও করাবে। তারপর ইয়ান তাকে তার বোনের কাছে নিয়ে আসে আর তার বোনকে বলে, এখন তুমি সুন্দর করে তার চিকিৎসা শুরু করো। তারপর দেখা যায় শুটিং এর সময় ইয়াং পানিতে পড়ে যাচ্ছিল। তখন একটি ছেলে এসে তাকে ধরে ইয়ানকে পানিতে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এখানে ইয়ান তাকে টাচ করে বুঝতে পারে যে সে কোনো মানুষ না, সেও ইয়ানের মতো একজন ভ্যাম্পায়ার, আর তার নাম হচ্ছে শ্যাং। এদিকে শ্যাং আবার ইয়াংকে প্রথম দেখাই পছন্দ করে ফেলে। পরের দিন ইয়ান আবারও ফটোশুট করার জন্য আসে। এখানে এসে সে শ্যাংকে দেখতে পায়। তারপর ইয়ান তো শ্যাংয়ের কাছ থেকে একটি পারফিউমের গন্ধ পায়, যে পারফিউমের গন্ধ সে কিছুদিন আগে ওই লোকটার কাছ থেকেও পেয়েছিল, যে লোকটা জঙ্গলে তাকে বেহুশ করে ব্লাড নিয়ে নিয়েছিল। যাই হোক, পরের দিন ইয়ানের একজন ফ্রেন্ডকে দেখানো হয়, সে নিজে একজন ভ্যাম্পায়ার, তার নাম হলো সিন। সে ইয়ানকে একটা পার্টিতে যাওয়ার জন্য বলে। ইয়ান বলে, যদি ফ্যাং আমাদের সঙ্গে যেতে রাজি হয় তাহলে আমি যাব, তুমি দেখো ফ্যাংকে কোনোভাবে রাজি করাতে পারো কিনা। তারপর সে ইয়ানের কথা মতো ফ্যাংকে রাজি করাতে আসে, আর এখন ফ্যাংও তাদের সঙ্গে যেতে রাজি হয়। তারপর তারা সবাই পার্টিতে চলে আসে। এখানে সে ফ্যাং তো একটি ভ্যাম্পায়ার মেয়ের পাল্লায় পড়ে যায়। মেয়েটি তাকে অজ্ঞান করে তার সাথে করে নিয়ে আসে। সে তার শরীর থেকে এনার্জি নিতে থাকে, কিন্তু তখনই ইয়ান সেখানে চলে আসে আর এই মেয়েটাকে এখান থেকে ভাগিয়ে দেয়। তারপর সে ফ্যাংকে জড়িয়ে ধরে। পরের দিন যখন ফ্যাং এর জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় সে ইয়ানের রুমে শুয়ে আছে। তারপর ইয়ান তাকে বলে, গতকাল রাতে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, এই জন্য আমি তোমাকে আমার রুমে নিয়ে আসলাম। তখন ফ্যাং প্রথমবারের মতো তাকে বলে, তুমি আমার সাথে একটা জায়গায় ঘুরতে যাবে? এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার বাবার একটা ফার্ম হাউস আছে, জায়গাটা অনেক সুন্দর, আমার মনে হয় ওই জায়গাটা তোমারও ভালো লাগবে। ইয়ানও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর ফ্যাং ইয়ানকে নিয়ে তার পছন্দের জায়গায় আসে। এখানে ফ্যাং ইয়ানকে অনেক সুন্দর একটা ফোনের ব্যাক কভার গিফট করে আর বলে, যখন আমরা কাছাকাছি থাকবো তখন তোমার ফোনের কভার এবং আমার ফোনের কভার একসঙ্গে একই সাথে লাইট জ্বলবে। তারপর তারা অনেক ঘোরাঘুরির পর এখান থেকে ফিরে আসে। তারপর একদিন ইয়ানের বোন তাকে ফোন করে বলে, একটু সাবধানে থেকো, কারণ শহর থেকে অনেক ভ্যাম্পায়ার কিডন্যাপ হচ্ছে। কয়েকদিন আগে একটা মেয়ে ভ্যাম্পায়ারের লাশ পাওয়া গিয়েছে, এই জন্য তোমার এখন সাবধানে থাকা উচিত। তারপর যখন সে ফ্যাং এর ফোনের কথা বলছিল, তখনই কেউ একজন ইয়ানকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে ফ্যাং ইয়ানকে ফোনে পাচ্ছিল না, তাই সে ইয়ানের ফ্রেন্ড সিনের কাছে এসে জিজ্ঞাসা করে ইয়ান এখন কোথায় আছে। সিন ইয়ানের কোনো খোঁজ দিতে পারে না। তারপর সে নিজের গাড়ি নিয়ে সারা শহরে ইয়ানকে খুঁজতে শুরু করে, কারণ সে জানে যখনই সে ইয়ানের কাছাকাছি আসবে তখনই তার ফোনের কভারটা জ্বলে উঠবে। এভাবে খুঁজতে খুঁজতে একটা রাস্তার পাশে আসার পর তার ফোনের কভারটা জ্বলে ওঠে। এটা দেখে ফ্যাং বুঝতে পারে ইয়ান তার কাছাকাছি আছে, এই জন্য সে আশেপাশে ইয়ানকে খুঁজতে শুরু করে। আর ফাইনালি সে ইয়ানকে একটি বিল্ডিং এর ভিতরে খুঁজে পায়। এখানে একজন ডক্টর ইয়ানকে অজ্ঞান করে কাটতে যাচ্ছিল, তবে ইয়ানকে কাটার ঠিক আগেই ফ্যাং সেখানে চলে আসে। এখানে এসে ফ্যাং ডাক্তারকে মেরে আহত করে ইয়ানকে নিয়ে বাড়ি চলে আসে। পরের দিন ইয়ানের ফ্রেন্ড সিন তাকে কল করে বলে, তুমি কি আমার সাথে চার্জে দেখা করবে? তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এটা শুনে ইয়ান তার বন্ধুর সঙ্গে দেখা করতে চার্জে আসে। এখানে সিন তাকে বলে, আমি তোমার বন্ধু হয়ে থাকতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ইয়ান তখন বলে, কিন্তু আমি তো ফ্যাংকে ভালোবাসি। আর ইয়ানের এই কথাটা শুনে তার ফ্রেন্ডরা তাকে জোর করে না, কারণ সেও জানে জোর করে ভালোবাসা হয় না। এই জন্য সে একটু
কষ্ট পেলেও ইয়ানের পছন্দকে মেনে নেয়। তারপর ইয়ান ফ্যাং এর কাছে আসে। ফ্যাং তাকে বলে, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এটা শুনে ইয়ান তো একদম অবাক হয়ে যায়, কারণ যে ছেলেটা কিছুদিন আগেও তাকে দেখলে পালিয়ে যেত, তার থেকে দূরে দূরে থাকতো, এখন সে নিজেই কিনা তাকে পাগলের মতো ভালোবাসে বলছে। তারপর তারা একে অপরের কাছাকাছি চলে আসে। যাই হোক, আর পরের সিনে আমরা দেখতে পাই ইয়ানের বাবা এখানে চলে আসে। আসলে ইয়ানের বাবা ইয়ানের বাসার অ্যাড্রেস পেয়ে তার মেয়েকে নিতে এখানে চলে এসেছিল, আর এখন তিনি তার মেয়েকে নিয়ে চলেও যায়। এমনকি তিনি তো ইয়ানের কাছ থেকে তার ফোনটাও নিয়ে নেয়। এদিকে ফ্যাং ইয়ানের সাথে কোনো যোগাযোগই করতে পারছিল না, এই জন্য সে অনেক কষ্ট পায়। অন্যদিকে ইয়ানও ফ্যাং এর সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যায়। এই জন্য সে লুকিয়ে লুকিয়ে ফ্যাং এর সঙ্গে দেখা করার জন্য বের হচ্ছিল, কিন্তু সে তার বাবার সামনে পড়ে যায়। আর তার বাবা তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? ইয়ান বলে, আমি আমার বাসায় কিছু জিনিসপত্র ফেলে এসেছি, আমি ওইগুলোই নিতে যাচ্ছি। তার বাবা তখন বলে, তাহলে আমিও তোমার সাথে যাব। তারপর ইয়ানের বাবাও তার সাথে তার বাসায় আসে। সে ভয় পাচ্ছিল যে এখানে সে ফ্যাং এর সঙ্গে দেখা করতে পারবে কিনা, কিন্তু অনেক চেষ্টার পরে সে ফাইনালি ওয়াশরুমের বাহানা দিয়ে ফ্যাং এর সঙ্গে এসে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। তারপর ফ্যাং ইয়ানের বাবাকে ফলো করতে করতে ইয়ানের বাসা পর্যন্ত পৌঁছে যায়। এখানে সে ইয়ানের বাবার মুখোমুখি হয় এবং তার বাবাকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি পেশায় একজন লেখক, আমি আপনার মেয়েকে অনেক যত্নে রাখবো। তার বাবা বলে, ইয়ান হচ্ছে একজন ভ্যাম্পায়ার, তাকে তুমি কখনোই বিয়ে করতে পারবে না। এটা শুনে ফ্যাং বুঝতে পারে সে কখনোই ইয়ানকে কোনো খাবার খেতে দেখেনি এবং সবসময় ইয়ানকে সবার থেকে আলাদা মনে হতো, আর এখন সবকিছুই সে বুঝতে পারে। তারপরও সে ইয়ানের বাবাকে বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়ে ভ্যাম্পায়ার হলেও আমি আপনার মেয়েকেই বিয়ে করতে চাই। কিন্তু ইয়ানের বাবা এতে রাজি হয় না, এই জন্য ফ্যাং মন খারাপ করে এখান থেকে চলে যায়। এদিকে ইয়ান তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনি কেন আমার ভালোবাসার মানুষের সাথে আমাকে এক হতে দিচ্ছেন না? সে একজন মানুষ হলেও আমার কোনো সমস্যা নেই। ইয়ানের বাবা তখন সব সমস্যার কথা খুলে বলে। তিনি বলেন, তুমি আসলে অনেক শক্তিশালী একজন ভ্যাম্পায়ার, আর তুমি যে মানুষের সঙ্গে 1 বছরের বেশি কাটাবে সে মানুষ আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে এবং একটা সময় গিয়ে সে মানুষটাই মারা যাবে। তারপর ইয়ানের বাবা তাকে তার ছোটবেলার কিছু ছবি দেখায়, যেখানে ইয়ান আর তার বেস্ট ফ্রেন্ড বসেছিল। আসলে ছোটবেলায় ইয়ানের একটা মেয়ের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু তারা একসাথে 1 বছরের বেশি সময় থাকার কারণে মেয়েটা অনেক দুর্বল হয়ে যায়, আর একটা সময় মেয়েটা মারা যায়, কারণ ওই মেয়েটা একটা সাধারণ মানুষ ছিল। যাই হোক, এখন ইয়ান জানতে পেরেছে যে সে অনেক শক্তিশালী একজন ভ্যাম্পায়ার, আর সে যদি 1 বছরের বেশি সময় ধরে কারোর সাথে থাকে তাহলে সে মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং এক পর্যায়ে মারা যাবে। এসব জানার পর ইয়াং অনেক চিন্তা ভাবনা করে ফ্যাং এর জীবন থেকে চিরতরে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে এসে ফ্যাং এর সাথে দেখা করে। ফ্যাং তো তাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু ইয়ান তাকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ফ্যাং বলে, কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। ইয়ান বলে, আমি শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছিলাম, এর বাইরে আর কিছু না। তোমার মধ্যে থাকা এনার্জিটা আমার কাছে খুব ভালো লাগতো, তাই আমি তোমার সাথে এতদিন ছিলাম। এটা বলে ইয়ান এখান থেকে চলে যায়। এদিকে ফ্যাং তো ইয়ানের এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায় আর ভাবতে থাকে সে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে। তারপর ফ্যাং ইয়ানের বোনের সাথে দেখা করার জন্য আসে আর জিজ্ঞাসা করে সে আমার সাথে কেন এমন করেছে। এখানে ইয়ান আগেই তার বোনকে বলে রেখেছিল সে যেন ফ্যাংকে বুঝিয়ে তার থেকে দূরে থাকতে বলে। এই জন্য ইয়ানের বোনও তাকে বলে, সে যেহেতু তোমাকে ভালোবাসে না তাই তোমার উচিত এখন তাকে ছেড়ে দেওয়া। কিন্তু ফ্যাং বলে, আমি তাকে কখনই ভুলতে পারবো না, তার থেকে দূরে যাওয়ার জন্য তো আমি তাকে ভালোবাসিনি। আপনি আমাকে বলুন আমার সাথেই কেন এমন হয়। এখানে ইয়ানের বোন তো তার এসব কথার কোনো উত্তর দিতে পারে না। তারপর ফ্যাং বলে, আচ্ছা এখন আমাকে বলুন ইয়ান কোথায় আছে। কিন্তু ইয়ানের বোন তাকে কিছুই বলতে চায় না। তখন ফ্যাং বলে, কোনো সমস্যা নেই, তাকে কিভাবে খুঁজে বের করতে হবে সেটা আমি ভালো করেই জানি। তারপর সে ফোনের কভারের মাধ্যমে ইয়ানকে খুঁজতে থাকে। এদিকে শ্যাংকে দেখানো হয় সে চার্চে আসে। এখানে একটা কফিনের ভিতরে একটা মেয়ের লাশ দেখানো হয়। এর লাশের কাছে সে এসে বলে, আমি শিকার পেয়ে গিয়েছি, আজ রাতে আমি তোমাকে আবারও বাঁচিয়ে তুলবো। তখনই তার কাছে একজন লোক আসে। শ্যাং তাকে বলে, আজ রাতে ইয়ানকে কিডন্যাপ করে নিয়ে আসো। আর এখানে কফিনের এই মেয়েটাও কিন্তু ভ্যাম্পায়ার ছিল। সে ছিল শ্যাংয়ের গার্লফ্রেন্ড। তার গার্লফ্রেন্ড অনেকদিন আগেই মারা গিয়েছে, তবে শ্যাং চাচ্ছে যেভাবেই হোক তার গার্লফ্রেন্ডকে সে আবারও বাঁচিয়ে তুলবে। আর এই জন্য তার গার্লফ্রেন্ডের সাথে ম্যাচ করে এমন একটা মেয়ের ভ্যাম্পায়ারের বডির প্রয়োজন ছিল। এই জন্যই সে শহর থেকে ভ্যাম্পায়ারদের কিডন্যাপ করছিল। এমনকি সেই কিন্তু ওই দিন ইয়ানের থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করেছিল, আর ব্লাড টেস্ট করে সে কনফার্ম হয়ে গিয়েছে ইয়ানের ব্লাড আর তার গার্লফ্রেন্ডের ব্লাড পারফেক্ট ম্যাচ
করবে। এই জন্য সে ইয়ানকে কিডন্যাপ করে তার কাছে নিয়ে আসে। এখানে শ্যাং ইয়ানকে মেরে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চায়, কিন্তু তখনই সেখানে ফ্যাং চলে আসে, কারণ সে তো ইয়ানকে খোঁজার জন্য অনেক আগেই বেরিয়েছিল। যাই হোক, এখানে শ্যাং নিজের সমস্ত শক্তি দিয়ে ফ্যাংয়ের মাথায় আঘাত করে, যার ফলে ফ্যাং তখন অজ্ঞান হয়ে যায়। তবে তখনই সেখানে ইয়ানের ফ্রেন্ড সিন চলে আসে, আর সে এসে তাদেরকে হেল্প করে। এমনকি সে এখানে এক পর্যায়ে শ্যাংকে মেরে ফেলে। তারপর ইয়ান ফ্যাংয়ের কাছে আসে, কিন্তু ফ্যাংয়ের জ্ঞান ফিরছিল না। এই জন্য সে ফ্যাংকে ধরে অনেক চিৎকার করে কান্না করতে থাকে। ইয়ান ভাবে হয়তোবা ফ্যাং মারা গিয়েছে। এখানে ইয়ান ভাবে ফ্যাংকে বাঁচানোর জন্য সে তার মধ্যে থাকা স্পেশাল পাওয়ার ব্যবহার করবে, কিন্তু এটা করলে তাকে অসহনীয় ব্যথা সহ্য করতে হবে। কিন্তু তারপরও সে তার পাওয়ার দিয়ে ফ্যাংকে বাঁচিয়ে নেয়। এটা করতে গিয়ে সে একদম কুমায় চলে যায়। আর এখন এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। তারপর দেখা যায় ইয়ান এখন ঠিক হয়ে গিয়েছে। তারপর সে ফ্যাংয়ের সঙ্গে দেখা করার জন্য আসে। এখানে এসে সে ফ্যাংকে জড়িয়ে ধরে। আসলে কোনো ভ্যাম্পায়ারের স্পেশাল পাওয়ার যদি মানুষের জন্য ব্যবহার করা হয়, তাহলে তার শক্তি অনেকটাই কমে যায়। আর যেহেতু ফ্যাংকে সে তার স্পেশাল পাওয়ার দিয়ে বাঁচিয়েছিল, এই জন্য তার পাওয়ার অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ ইয়ান এখন ফ্যাংয়ের সঙ্গে থাকতে পারবে। আর এখন ফ্যাংও তার ভ্যাম্পায়ার গার্লফ্রেন্ডকে মেনে নেয় আর সারা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। এখানে তারা তো খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে, আর তাদের এই সুন্দর মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।